শুরু হচ্ছে রেডিও চ্যানেলের বাংলা সংবাদ। ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহী, অর্থনৈতিক সম্পর্ক জোরদার করে স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব, বললেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। 6 ইসরায়েলি বন্দীকে মুক্তি দিল হামাস, দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতির জন্য প্রস্তুতি ঘোষণা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে রাফায় ফিলিস্তিনি নারীকে হত্যা করল ইসরায়েল। বাংলাদেশে বিএনপি অন্যায়ের সঙ্গে আপোষ করে না বলে দাবি করলেন তারেক রহমান। নতুনভাবে দেশ গড়তে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। এবং আবারও ভারতকে আর্থিক অনুদান দেয়া বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদীকে ফের বন্ধু ঘোষণা। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের প্রেসিডেন্ট ড মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের নীতিতে বিশ্বাস করে। তেহরান মনে করে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের মধ্য দিয়ে নিরাপত্তা, শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব। শুক্রবার বিকেলে তেহরানে ইউরেশিয়ার সঙ্গে বাণিজ্য শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক মেলা পরিদর্শনের সময় তিনি একথা বলেন। প্রেসিডেন্ট বলেন, ইরানের ভৌগোলিক অবস্থানটা এমন যেটা ইউরেশিয়াকে পারস্য উপসাগর এবং আন্তর্জাতিক পানির সীমার সাথে সংযুক্ত করার জন্য সর্বোত্তম রুট এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান এক্ষেত্রে কাজ করছে। এর ফলে আগের তুলনায় ইউরেশিয়ান দেশগুলোর সঙ্গে সংযোগ আরও সহজ হবে। ভাষণ দেওয়ার আগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইউরেশিয়ার সাথে বাণিজ্য শীর্ষক আন্তর্জাতিক মেলার কিছু অংশ পরিদর্শন করেন এবং বেসরকারি খাতের কর্মীদের সাথে কথা বলেন। প্রেসিডেন্ট বলেন, এ ধরনের প্রদর্শনের মাধ্যমে নানা ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় সম্ভব হয় এবং এর ফলে অর্থনৈতিক উন্নয়নের পথও সুগম হয়ে যায়। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আজ 6 ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বন্দী বিনিময়ে 7ম দফায় ওই 6 ইসরায়েলি বন্দীকে আন্তর্জাতিক রেড ক্রসের হস্তান্তর করা হয়। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস গাজার 2টি স্থানে বন্দী বিনিময়ের আয়োজন করে। প্রথমটি রাফায় এবং দ্বিতীয়টি মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে। ওই 6 ইসরায়েলি বন্দীর বিনিময়ে আজ 602 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেওয়া হচ্ছে। হামাসের মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েল আজ যেসব বন্দীকে মুক্তি দেবে তাদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত 50 জন, দীর্ঘ কারাদণ্ডপ্রাপ্ত 60 জন এবং দখলদার বাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়া 47 জন বন্দী রয়েছে। এছাড়া 2023 সালের 7 অক্টোবরের পরে অপহৃত গাজা উপত্যকার 445 জন বন্দীকেও মুক্তি দেওয়া হবে। দীর্ঘ 15 মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী সংঘাতের পর গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর ও বন্দী বিনিময় শুরু হয়। এরপর থেকে আজ নিয়ে 7 বার বন্দী বিনিময় হয়েছে। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা শুরু করতে গড়িমসি করছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির মুখপাত্র আব্দুল লতিফ আল কানু শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, দ্বিতীয় পর্যায়ের আলোচনা কার্যত এখনও শুরু হয়নি। আমরা সার্বিক চুক্তির ভিত্তিতে দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা করতে প্রস্তুত থাকলেও নেতানিয়াহু এ বিষয়ে গড়িমসি করছেন। হামাসের এই মুখপাত্র বলেন, তার সংগঠন গাজা যুদ্ধবিরতির প্রতি ততক্ষণ পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ থাকবে যতক্ষণ তেল আবিব তা মেনে চলবে। গাজা উপত্যকায় 3 পর্যায়ে বাস্তবায়নযোগ্য যুদ্ধবিরতি চুক্তির 42 দিনব্যাপী প্রথম পর্যায়ে কার্যকর হয় গত 19 জানুয়ারি। কথা ছিল 3 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতির খুঁটিনাটি নিয়ে আলোচনা শুরু হবে, যাতে প্রথম পর্যায়ের 42 দিন সময় শেষ হওয়ার আগেই দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত করা যায়। কিন্তু 3 ফেব্রুয়ারির পর আরও 19 দিন অতিবাহিত হলেও কার্যত ওই আলোচনা এখনো শুরু হয়নি। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দক্ষিণে রাফার আল জেনা এলাকায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নারী শহীদ হয়েছেন। এ নিয়ে দখলদার ইসরায়েল আরও একবার হামাসের সাথে যুদ্ধবিরতি লঙ্ঘন করল।
স্থানীয় সূত্র নিশ্চিত করেছে যে ইসরায়েলি সেনারা রাফা এলাকার বেসামরিক নাগরিকদের ওপর সরাসরি গুলি চালালে হানা আল গুসি শহীদ হন। ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি শুক্রবার এই খবর দিয়েছে। এর পাশাপাশি ইসরায়েলি সামরিক যানবাহনগুলো আল বুরাই শরণার্থী শিবিরের পূর্ব ও উত্তর পূর্ব দিকে এবং গাজা শহরের সুজাইয়া এলাকার পূর্বে মেশিনগান থেকে গুলি চালায়। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর 15 মাস ধরে চলা গণহত্যার পর গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি হয়, তবে এই চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েলি সেনারা গুলি চালায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবার ফিরে এলাম বিশ্ব সংবাদে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি অন্যায়ের সঙ্গে আপোষ করে না বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, এখন অনেকেই সংস্কারের কথা বলছেন, কিন্তু একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে 2.5 বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে, 31 দফা ঘোষণা করেছে। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ, তাই ভেঙে পড়া রাষ্ট্রকে বিএনপির পক্ষেই সম্ভব। জনগণের ভোটে বিএনপির দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে পুনর্গঠন করা হবে। এদিকে দেশকে নতুন করে গড়ে তুলতে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামের কারাবন্দী নেতা এটিএম আজাহারুল ইসলামের মুক্তির জন্য সরকারকে যথেষ্ট সময় দিয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, একে একে সব জাতীয় নেতারা মুক্তি পেলেও এটিএম আজাহারুল ইসলাম বৈষম্য ও জুলুমের শিকার। আজ লক্ষ্মীপুর জেলা আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের জনসভায় শফিকুর রহমানের কথা বলেন। তিনি বলেন, তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। জামায়াতের আমির বলেন, আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য 25 ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকব। আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। আমেরিকার গভর্নরদের মধ্যে কার্যনির্বাহী অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার অনুদান প্রসঙ্গ টেনে এনেছেন। সেই ভাষণে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলে উল্লেখ করেছেন। ভারতের নির্বাচনে 182 কোটি টাকা বা $2 কোটি 10 লক্ষ অনুদান দেয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভারতের ভোটারদের বুথমুখী করতে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীর দেশে 182 কোটি টাকা দেয়া হয়েছে, কিন্তু ভারতের ভোটার উপস্থিতি বাড়ালে আমাদের কি লাভ হবে? আমিও চাই ভোটারদের নির্বাচনমুখী করতে, তবে সেটা আমার দেশের জন্য। ট্রাম্প এবার ক্ষমতায় আসার পরে বিভিন্ন দেশে ইউএসএআইডির পক্ষ থেকে দেয়া আর্থিক অনুদান বন্ধ করে দেন। তারপর থেকেই এই অনুদান নিয়ে সাবেক জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযোগ তুলেছেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। শুধু তাই নয়, এই অনুদানকে ঘুষের প্রকল্প বলেও উল্লেখ করেছেন তিনি। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ ও নির্বাহী পরিষদের প্রধান সৈয়দ শফিউদ্দিনের দাফন ও শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেবেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ। আগামীকাল রোববার জানাজা অনুষ্ঠিত হবে। ইরানের সংসদ স্পিকারের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে কয়েকজন
সংসদ সদস্য এবং সরকারি কর্মকর্তা থাকবেন। তারা আগামীকাল অনুষ্ঠান শুরুর আগেই লেবাননে পৌঁছাবেন। হিজবুল্লাহর পক্ষ থেকে এর আগে জানানো হয়েছে বিশ্বের ৭৯টি দেশের প্রতিনিধি দল হিজবুল্লাহ শহীদ মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং নির্বাহী পরিষদের প্রধান হাশিম সাফিউদ্দিনের দাফন অনুষ্ঠানে অংশ নেবে। লেবাননের রাজধানী বৈরুতের কামিল শামুন স্টেডিয়ামে মূল অনুষ্ঠান হবে। হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় শহীদ হন। এরপর অক্টোবর মাসে শহীদ হন সংগঠনটির আরেক প্রভাবশালী নেতা সৈয়দ শফিউদ্দিন। হাসান নাসরুল্লাহ শাহাদাতের পর তারই মহাসচিব হওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আফ্রিকা বংশোদ্ভূত দ্বিতীয় কোন মার্কিন নাগরিক যিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছিলেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এক পোস্টে ট্রাম্প দেশটির চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ চার্লস কিউ ব্রাউনকে বরখাস্তের কথা জানান। একই সঙ্গে তিনি জানিয়েছেন কিউ ব্রাউনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বিমান বাহিনীর ৩ তারকা বিশিষ্ট অবসরপ্রাপ্ত জেনারেল ড্যান কেইন। যুক্তরাষ্ট্রে কোন প্রেসিডেন্ট যে রাজনৈতিক মতাদর্শেরই হন না কেন, প্রশাসনের পরিবর্তনে জয়েন্ট চিফসের চেয়ারম্যান সাধারণত তার পদে বহাল থাকেন। তবে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর হোয়াইট হাউস ও পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন তারা নিজেরা তাদের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিয়োগ দিতে চান। জেনারেল ব্রাউনের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এখনকার অবস্থান ২০২০ সালের পুরোপুরি বিপরীত। ওই সময় ব্রাউনকে বিমান বাহিনীর প্রধান হিসেবে মনোনীত করা হয়। কোন বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপস্থিতি মোটেও জরুরি নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন জেলেনস্কি কেবল আলোচনাকে জটিল করে তোলেন। ট্রাম্প মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্টের এ সমালোচনা করেন। তিনি বলেন ইউক্রেন যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য চুক্তির পথে প্রধান অন্তরায় ছিলেন জেলেনস্কি। ট্রাম্প বলেন গত ৩ বছর ধরে তিনি সকল বৈঠকে উপস্থিত ছিলেন, কিন্তু তিনি নিজেই জানতেন না তিনি কি করছেন। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাক্ষাৎ করেন। ইউক্রেন যুদ্ধ বন্ধ করার উপায় নিয়ে আলোচনা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য বৈঠকের ক্ষেত্রে প্রস্তুত করা ছিল ওই সাক্ষাতের উদ্দেশ্য। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।